গাজা নিয়ে প্রতিবাদী বিক্ষোভে সহিংসতায় গ্রেপ্তার ৪৯ জন। প্রধান উপদেষ্টা ইউনূসের বিবৃতি। হঠাৎ মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ, বড় কিছুর পরিকল্পনা। আমরা অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছি, বললেন পার্থ। গ্রেপ্তারের পর যে তথ্য পাওয়া গেছে তুরিন আফরোজের মোবাইল ল্যাপটপে। বাংলাদেশিদের উপর সৌদির ভিসা নিষেধাজ্ঞার কারণ কি, যা জানা গেল। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। গাজা নিয়ে প্রতিবাদী বিক্ষোভের সহিংসতায় গ্রেপ্তার ৪৯ জন। প্রধান উপদেষ্টা ইউনূসের বিবৃতি। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সোমবার দেশজুড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সংগঠন। এতে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া সহ অন্তত ৫টি জেলায় কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুম সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, সহিংস ও অবৈধ ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি সরাসরি হুমকি বলে মনে করছেন কর্তৃপক্ষ। এ পর্যন্ত অন্তত ৪৯ জনকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে ২টি মামলা দায়ের করা হয়েছে এবং আরো কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। দায়ীদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। মঙ্গলবার ৮ এপ্রিল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে বলা হয়, দায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ সোমবার রাতে একাধিক স্থানে অভিযান চালিয়েছে। সেই সঙ্গে বিক্ষোভ চলাকালীন বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট শনাক্ত করার কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না সব অপরাধীকে গ্রেপ্তার করা যায়। বিবৃতিতে আরো বলা হয়, আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি, যারা এই তদন্তে সহায়ক কোনো তথ্য দিতে পারেন তারা যেন এগিয়ে আসেন। একত্রে আমরা নিশ্চিত করতে পারি যে যারা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তারা আইনের আওতায় আসবেন। এর আগে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক আইজি বাহারুল আলম। হঠাৎ মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ, বড় কিছুর পরিকল্পনা। গত বছর ১০ নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে প্রকাশ্যে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিল পলাতক আওয়ামী লীগ। কিন্তু ছাত্র জনতা করা অবস্থানে ধোপে টেকেনি তাদের সেই ফাঁকা আওয়াজ। এরপর থেকে দীর্ঘদিন তেমন প্রকাশ্যে আসতে পারেনি তারা। তবে কখনো রাতের আধারে জয় বাংলা লেখা, আবার কখনো ভোর রাতে ঝটিকা মিছিল করেছে বিচ্ছিন্নভাবে। কিন্তু নতুন করে নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করছে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ। ভারতে বসে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আবারও দলের নেতাকর্মীদের মাঠে নামার জন্য ইন্ধন দিচ্ছেন একের পর এক অডিও বার্তা। ভারতে পলাতক শেখ হাসিনা সেই বার্তা শুনেই কেনই রাজপথে নেমে আসছেন। গেল ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন ভোরে রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিন বেশ কয়েকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার আবারও ঝটিকা মিছিল করেছে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো আওয়ামী লীগ। রবিবার সকাল ৭টা ১০ দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলটিতে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদের নেতৃত্বে। বিভিন্ন সূত্র বলছে, ঈদের আগে ইফতার পার্টির নামে আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রীরা বৈঠক করেছেন। সেখানে বসে নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভারত, লন্ডন, আরব আমিরাত সহ অন্তত ৫ দেশে গোপন বৈঠক করেছেন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। আমরা অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছি, বললেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, অন্তর্বর্তী সরকার বিপ্লবের সরকার, গণ অভ্যুত্থানের সরকার, জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, তবে জনগণের সরকার। তিনি বলেন, আমরা সবাই এই সরকার যাতে ফেল না করে তাই সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি সংস্কার প্রয়োজন, তবে বড় সংস্কারগুলো জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমে করা। আমরা সেভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি, সাহায্য করে যাচ্ছি। আন্দালিব রহমান পার্থ বলেন, ইউনূস সাহেব বরাবরই বলেছেন, আমরা শুনছি নির্বাচন ডিসেম্বরে হবে কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে যদি বড় বড় রাজনৈতিক দলদের সঙ্গে একমত হয়।
আমি এটা বিশ্বাস করতে চাই নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হবে এবং প্রয়োজনীয় সংস্কার যেগুলো হবে না ভবিষ্যতে জনগণের সরকার যে হবেন তারাই করবেন। বিজেপি প্রসঙ্গে পার্থ বলেন, আমরা দল খোঁচাচ্ছি। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আমরা প্রাসঙ্গিক রাজনীতিতে। ঈদের পর এখন আমাদের কাজ আরম্ভ হবে। ঢাকাতে যে আসন বা অন্যান্য যে আসন আমরা হয়তো জুন মাস থেকে আসন ভিত্তিক আলাপ আলোচনায় যাব বলেন আন্দালিব রহমান পার্থ। 300 আসনে এককভাবে বিজেপি নির্বাচন করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো চূড়ান্ত না। সংস্কার নির্বাচনকে কোনোভাবে ইফেক্ট করে কিনা এ ব্যাপারগুলো এখনো আমাদের কাছে পরিষ্কার না। এ সরকার কোন কোন সংস্কারগুলো করবেন সে সংস্কারের উপর অনেকটাই নির্ভর করে আগামীতে কি ধরনের নির্বাচন হবে, প্রার্থী কারা হতে পারবে বা কি আলাপ হবে বা কি ধরনের ঐক্য হতে পারে। আমার মনে হয় আরেকটু সময় লাগবে বলেন আন্দালিব রহমান পার্থ। গ্রেপ্তারের পর যে তথ্য পাওয়া গেছে তুরিন আফরোজের মোবাইল ল্যাপটপে। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে সোমবার 7 এপ্রিল রাতে রাজধানীর উত্তরা বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকার বিরোধী পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ মহিদুল ইসলাম জানান, উত্তরায় আব্দুল জব্বার নামের একজন ছাত্রকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার ঘটনায় তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, তুরিন আফরোজের বাসায় তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। সেগুলো চেক করে দেখা গেছে তার ফেসবুকে অনেক সরকার বিরোধী প্রচারণা রয়েছে। সরকার বিরোধী প্রচারণার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মহিদুল ইসলাম। উল্লেখ্য, 2018 সালে মানবতা বিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে 2019 সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশিদের উপর সৌদি ভিসা নিষেধাজ্ঞার কারণ কি যা জানা গেল। অস্থায়ীভাবে বাংলাদেশিদের উপর ওমরা, ব্যবসা, ভ্রমণ ও পারিবারিক ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ সহ এই তালিকায় আরো 13টি দেশ রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 14টি দেশের মানুষের উপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি। এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্যমান থাকবে। ওই সময় পবিত্র মক্কায় হজ করবেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজ জানিয়েছে, এ দেশগুলোর কেউ যেন অনুমতি ছাড়া হজ না করতে পারেন সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এসব দেশের যাদের কাছে ওমরা ভিসা আছে তারা 13 এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, অনেকে এর আগে ওমরা ও ভ্রমণ ভিসা নিয়ে সৌদিতে এসে বেশি সময় থেকেছেন এবং অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করেছেন, যেটির কারণে অতিরিক্ত গরমের মধ্যে হজে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ হয়ে গিয়েছিলেন। 2024 সালে হজে অতিরিক্ত গরমে 1200 মানুষের মৃত্যু হয়। অনুমতি না থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে প্রবেশ করতে না পারায় পানিশূন্য হয়ে তাদের মৃত্যু হয়। আরেকটি কারণ হলো এসব দেশের অনেক মানুষ ভ্রমণ, ওমরা বা ব্যবসায়িক ও পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে এসে কাজ করার চেষ্টা করেন। এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এ দেশগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি, কারণ এর সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই। মূলত সাধারণ মুসল্লিরা যেন স্বাচ্ছন্দ্যে হজ করতে পারেন সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 4 থেকে 9 জুন পর্যন্ত সৌদিতে হজের মৌসুম চলবে। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো দেশের উপর দেওয়া হয়েছে এই ভিসা নিষেধাজ্ঞা।